বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। গত ক্লাসের ধারাবাহিকতায় দশম শ্রেণীর নতুন যারা দর্শক, তোমাদের জন্য আজকে দ্বিতীয় ক্লাসে নিয়ে এসেছি। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বাংলা ভাষার রীতি এবং বিভাজন। আশা করি সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে এবং অবশ্যই কি উপকৃত হওয়ার চেষ্টা করো। তো অনলাইন ক্লাসের যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে টপিকটা স্যার পড়াচ্ছে, যে টপিকটা আলোচনা হচ্ছে, যে ভিডিওটা তুমি দেখছো, তার আগে ওই টপিকটা একটু কি ভালো করে রিডিং করে নাও। বইটা সামনে রাখো, একবার দুবার রিডিং করে নাও, তারপর স্যারের ক্লাসটা দেখো, তাহলে দেখবে সহজে তোমার মাথার মধ্যে কি এর তত্ত্বটা বা এর যে বৈশিষ্ট্যটা, এর যে শিক্ষণ ফলটা সেটা তোমার মাথার মধ্যে প্রবেশ করছে। তো আমরা বাংলা ভাষার রীতি বিভাজন থেকে বাংলা ভাষার সত্যিকারের রীতি বিভাজন বা শ্রেণী বিভাগ এই বিষয়গুলো কি শিখতে পারবো। আমরা জানি পৃথিবীর সবচেয়ে উন্নত ভাষা দুটি রূপবাড়ি। পৃথিবীর প্রত্যেকটি উন্নত ভাষা প্রধান রূপবাড়িটি হচ্ছে দুটি, একটি হচ্ছে লেখ্যরীতি, একটি হচ্ছে কথ্যরীতি। তো তদ্রূপ বাংলা ভাষার প্রধান রূপবাড়িটি হচ্ছে দুটি, একটি হচ্ছে কথ্য, একটি হচ্ছে কি লেখ্য। তো আমি আগে কথ্যটা বললাম, তারপর লেখ্যটা বললাম। এর ওই অনুযায়ী আমি একটা বলে লিখেছি বাংলা ভাষার দুটি রীতি আছে। এক নম্বর হচ্ছে কি কথ্যরীতি, আর দুই নম্বর হচ্ছে কি লেখ্যরীতি। ঠিক আছে, এই কথ্য এবং লেখ্য, কথ্য বলতে বুঝি ভাষার মৌখিক রূপ, যেটা মুখে মুখে যেটা বলি সেটাকে বলা হয় কি ভাষার কথ্য। আর ভাষা যখন আমরা লিখে প্রকাশ করি তখন সেই ভাষার রূপটাকে বলা হয় ভাষার লেখ্য। এখন খেয়াল করো ভাষার এই কথ্যরীতি, তোমরা সবাই জানো ভাষার কথ্যরীতিটি কত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ভাষার কথ্যরীতির আবার আলাদা রীতি আছে, লেখ্যরীতিরও আবার কি আলাদা রীতি রয়েছে। সে দুটো দেখে আমরা আলোচনা আসতেছি। ভাষার কথ্যরীতি দুই প্রকার, একটা হচ্ছে আদর্শ কথ্যরীতি, একটা হচ্ছে আঞ্চলিক কথ্যরীতি। ভাষার লেখ্যরীতি আবার তিন প্রকার, কাব্যরীতি, তারপর দুই নম্বর হচ্ছে কি সাধুরীতি, এবং তিন নম্বর হচ্ছে কি প্রমিত রীতি। এই সব কয়টা রীতি সম্পর্কে কিন্তু আমরা আজকে ক্লাসটা আলোচনা করব। তো প্রথমত তোমাদের আমি বলছি কথ্যরীতি। আমরা সবাই জানি ভাষা মানুষ আগে মুখে মুখে বলে, একে অন্যের সঙ্গে ভাবের আদান প্রদান করে এবং আগেও করেছে, তারপর সেই ভাষাটাকে লিখিয়ে রাখার ব্যবস্থা, লেখার পদ্ধতি তৈরি হয়েছে। ভাষা কিন্তু প্রথম দিক থেকে লেখার পদ্ধতি ছিল। ভাষা শুধু মানুষ মুখে মুখে ভাবের আদান প্রদান করার জন্যই ব্যবহার করত। ক্রমান্বয়ে মানুষের বিভিন্ন ধরনের প্রয়োজনে ভাষাকে লিখে রাখার প্রয়োজনীয়তা দেখা দিলে ভাষার লিখিত রূপ উদ্ভাবিত হয়। তো আমরা এখানে প্রথমে যে কথা বলবো তা হচ্ছে ভাষার কথ্য ভাষা রীতি হচ্ছে ভাষার মূল রূপ। কারণ ভাষা মুখে মুখে বলা হচ্ছে, সেই মূল রূপটাই পরবর্তীতে লিখে রাখা হচ্ছে, এজন্য কথ্য ভাষাকে ভাষার মূল রূপ বলা হয়েছে। এবং আমরা জানি সবাই এই কথ্য ভাষা রীতির উপর ভিত্তি করে ভাষার লেখ্যরূপ বা লেখন পদ্ধতি তৈরি হয়েছে। স্থান কালভেদে ভাষার যে পরিবর্তন, অর্থাৎ ধরো আমাদের রংপুর অঞ্চলে এক ধরনের ভাষা, নোয়াখালী ঢাকায় আরেক ধরনের ভাষা। ঠিক আছে, এটার যে আলাদা আলাদা হয়, এটার মধ্যে কথ্য ভাষার একটি পরিবর্তনের মাধ্যমে কি হয়ে থাকে। তাই বলা হয় স্থান ও কাল। ঢাকা আজ থেকে 100 বছর আগে, 500 বছর আগে, 1000 বছর আগের যে ভাষা, আজকের ভাষার সঙ্গে অনেকটাই কি অমিল রয়েছে, বৈসাদৃশ্য রয়েছে। এর কারণ কি এই কথ্য ভাষার একটি পরিবর্তন ফলে, অর্থাৎ মানুষ মুখে মুখে যে ভাষাটা বলে সেটার অনেক পরিবর্তন হয়, আর এই পরিবর্তনের ফলে ভিন্ন ভিন্ন ভাষার কি সৃষ্টি হয়। দেখো তোমাদের মধ্যে সুন্দর করে লেখা আছে স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষার একটি পরিবর্তন। তাই কথ্য ভাষার একটি পরিবর্তনের ফলে নানান ধরনের ভাষা এবং উপভাষার কি সৃষ্টি হয়। তো এই কথ্য ভাষার একটি দুই প্রকার, একটা হচ্ছে আঞ্চলিক কথ্যরীতি, একটা হচ্ছে আদর্শ কথ্যরীতি। আমরা এখানে প্রথমত আদর্শ কথ্যরীতি, তারপর আঞ্চলিক কথ্যরীতি আলোচনা করব। আদর্শ কথ্যরীতি কোনটা? আদর্শ কথ্যরীতি হচ্ছে এই যে আমি এখন তোমাদেরকে যে ভাষার যে ভাবের মাধ্যমে তোমাদেরকে আমি এই টপিকসটা বোঝানোর চেষ্টা করছি, আদর্শ কথ্যরীতি হচ্ছে সেটা। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে কোনো পরিবেশ পরিস্থিতি, কোনো অনুষ্ঠানে আমি যখন বক্তব্য রাখি, টেলিভিশন সংবাদপত্রে যারা দর্শক বা উপস্থাপক তারা যে ভাষাটা ব্যবহার করেন, পত্রপত্রিকায় যে ভাষাটি, ঠিক আছে, অর্থাৎ আদর্শ মৌখিক ভাষা, শিক্ষিত সমাজে শিক্ষিত জনগণ যে ভাষাটি ব্যবহার করে সেটিকে মূলত আমরা বলি আদর্শ কথ্য ভাষা। এবং খেয়াল করার চেষ্টা করো, আদর্শ কথ্য ভাষাটি থেকে বলা হয় বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা। সর্বজনীন মানে কি? সবার জন্য প্রযোজ্য, অর্থাৎ টেকনাফ, তেঁতুলিয়া, রংপুর, বরিশাল, শিক্ষিত অশিক্ষিত সকল মানুষ এই ভাষাটি বুঝতে পারে, সেই ভাষাটি হচ্ছে আদর্শ কথ্য ভাষা। ঠিক আছে, এবং তোমরা এখানে দেওয়া আছে সেই বিষয়টা, এবং এই কথ্যরীতির উপর ভিত্তি করে আমাদের আদর্শ লেখ্যরূপটা তৈরি হয়। তো পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তরগুলো কোন ভাষায় দাও, তুমি কাউকে যখন কোনো কিছু জানাও লিখিত আকারে, তখন তুমি কি ভাষায় জানো? অবশ্যই স্ট্যান্ডার্ড ভাষা, আদর্শ কথ্য ভাষা দেখো। ঠিক আছে, এই আদর্শ কথ্য ভাষাটা ভিত্তি, প্রমিত রীতির ভিত্তিটাই হচ্ছে আমাদের এই আদর্শ এই কথ্যরীতি। ঠিক আছে, তাহলে আমাদের বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন এলাকায়
ভাষাটা অফিস আদালতে ব্যবহার করা হয়, যে ভাষায় পাঠ্যপুস্তক কি পড়ানো হয়, শিক্ষা দেওয়া হয়, পত্রপত্রিকার ভাষা, অফিস আদালতের ব্যবহার ভাষা, সবচেয়ে মার্জিত যে ভাষাটা সেটি মূলত হচ্ছে আমাদের আদর্শ কথ্য ভাষা। তবে হ্যাঁ, আদর্শ কথ্য ভাষাটা যে বলে সেই বক্তার সামাজিক অবস্থা, তার শিক্ষাগত যোগ্যতা, পারিপার্শ্বিক অবস্থা, সংস্কৃতি ইত্যাদি কারণে আমাদের আদর্শ কথ্যরীতিতে কম বেশি তফাৎ হতে পারে। আর আঞ্চলিক কথ্যরীতি হচ্ছে সময় ধরো আঞ্চলিক শব্দটা অঞ্চল থেকে এসেছে, বিভিন্ন অঞ্চলের ভাষাই হচ্ছে কি আঞ্চলিক ভাষা। অর্থাৎ আমাদের দেশে আমরা ধরো আমাদের রংপুর, আমরা কোন দিকে বসবাস করি? উত্তর অঞ্চলে। আমাদের দেশে রাজশাহী, চাপাই ওই জায়গাগুলো কি পশ্চিম অঞ্চল। এরকম দক্ষিণ অঞ্চল, পূর্ব অঞ্চল, মধ্য অঞ্চল, এই অঞ্চল বিশেষের যে ভাষাগুলো সেগুলো হচ্ছে কি ভাষার আঞ্চলিকতা। এবং আমাদের পৃথিবীর প্রত্যেকটি ভাষায় কিন্তু কি রয়েছে? এই আঞ্চলিকতা বা আঞ্চলিক ভাষা রয়েছে। আঞ্চলিক ভাষা সাধারণত বিভিন্ন অঞ্চলের নামে কি পরিচিতি পায়, যেমন রংপুরের আঞ্চলিক ভাষা, চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষা, রাজশাহীর আঞ্চলিক ভাষা, ঢাকার আঞ্চলিক ভাষা। তো তোমাদের মধ্যে সুন্দর করে এগুলো দেওয়া আছে। তবে আঞ্চলিক ভাষার সুন্দর কতগুলো নাম দেওয়া আছে তোমাদের। দেখবা হচ্ছে বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক ভাষা বাঙালি নামে পরিচিত, বাংলাদেশের পূর্ব অঞ্চল ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চলের আঞ্চলিক ভাষা কুর্মি নামে পরিচিত। আমরা যে রংপুরে থাকি, আমাদের রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষা কামরূপী নামে পরিচিত। পশ্চিমবঙ্গের আঞ্চলিক ভাষা রাঢ়ী নামে পরিচিত। ঝাড়খণ্ডের আঞ্চলিক ভাষা ঝাড়খণ্ডী নামে কি পরিচিত। এইগুলো অবশ্যই কিন্তু কি মনে রাখতে হবে। এবং আমি আবার বলছি, ঠিক আছে, ভৌগোলিক এলাকা ভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে মূলত কি বলা হয়? আঞ্চলিক ভাষা। কিংবা অঞ্চল বিশেষের মানুষের কথ্য ভাষাকে, মৌখিক ভাষাকে আঞ্চলিক ভাষা বলা হয়। যেমন আমাদের রংপুর অঞ্চলের মানুষ কি বলে? বাহে, ঠিক আছে, অঙ্কুর, ঠিক আছে, কেমন আছেন বাহে তোমরা, এই যে আঞ্চলিক ভাষা হচ্ছে কি এগুলো। ওকে, তাহলে আমাদের আমরা ভাষার কথ্যরীতি শেষ করে ফেললাম। এরপর আমরা ভাষা কি লেখ্যরীতি। আমরা অবশ্যই জানি ভাষার মৌখিক বা কথ্যরূপকে ভিত্তি করে ভাষা কি লেখ্যরীতি বা লেখ্যোত্তরী হয়। অর্থাৎ ভাষা যখন আমরা লিখে প্রকাশ করি সেটি হচ্ছে ভাষার কি লিখিত রূপ। লিখিত রূপ হচ্ছে আমাদের কখন তৈরি হয়েছে এবং আমাদের প্রাচীন লিখিত বাংলা সাহিত্য কোনটি সেটি আমরা এখানে দেখব। দেখো বলা হচ্ছে যে আজ থেকে প্রায় 1000 বছর আগে আমাদের লিখিত ভাষায় সৃষ্টি হয় এবং লিখিত ভাষায় প্রথম রচিত আমাদের গ্রন্থটার নাম আছে কি চর্যাপদ। কি নাম? চর্যাপদ হচ্ছে আমাদের লিখিত বাংলা ভাষায় প্রথম গ্রন্থ এবং এটি আজ থেকে প্রায় 1000 বছর আগে লেখা। কিন্তু সেই চর্যাপদের ভাষাটা কি ছিল? চর্যাপদের ভাষা বা প্রথম দিকে আমাদের লিখিত ভাষা ছিল কাব্যরীতি। হিন্দিতে কাব্যরীতি, অর্থাৎ কবিতার মতো করে মূলত ভাষা কি লেখা হয়। ঠিক আছে, তোমরা যখন কবিতাগুলো পড়ো, পদ্যগুলো পড়ো, ক্লাস 6 7 8 যে কবিতাগুলো পড়ে আসো, সেই কবিতার মতো করে মূলত আমাদের প্রথম দিকের লেখ্য ভাষাটা ছিল। কিন্তু ব্যবহারিক প্রয়োজনে, বিভিন্ন দরকারের প্রয়োজনে আমাদের কাব্যরীতির পাশাপাশি আমাদের গদ্যরীতির সৃষ্টি হয়। কি রীতির সৃষ্টি হয়? গদ্যরীতি। আমি আবার বলছি, কাব্যরীতির পাশাপাশি আমাদের গদ্যরীতি শুরু হয় ব্যবহারিক প্রয়োজন। কারণ সব কথাই তো আসলে কি কবিতা আকারে, ছন্দ আকারে কি প্রকাশ করা যায় না। তো এই গদ্য আমাদের কি জন্ম হয় এবং সেটা তখন বলছে 19 শতকের শুরুতে। কখন? 19 শতকের শুরুতে। 19 শতক বলতে অবশ্যই বোঝাচ্ছে 1800+ সাল। এটা হচ্ছে কি 19 শতক। 19 শতকের শুরুতে আমাদের বাংলা ভাষায় গদ্যরীতির জন্ম হয় এবং প্রথম দিকে যে গদ্যরীতিটা তৈরি হয়েছিল 19 শতকের শুরুতে, সেই গদ্যরীতির নাম ছিল আবার কি সাধুরীতি। কি ছিল? সাধুরীতি। সাধুরীতির পাশাপাশি আমাদের 20 শতকের সূচনায় অর্থাৎ 1900 সালের পরে আমাদের লেখ্যরীতিতে আরেকটি নতুন রীতির জন্ম হয়, জনপ্রিয় হয়, যার নাম ছিল কি চরিতরীতি। কি নাম? চরিতরীতি। এই চরিতরীতি পরিবর্তিত হয়ে আমাদের বর্তমান 21 শতকে অর্থাৎ 2000 সালের পরে নতুন নামকরণ হয় প্রমিতরীতি। কি রীতি? প্রমিতরীতি। আমরা এখানে এই সাধুরীতি, চরিত বা প্রমিতরীতি এবং আমাদের সবচেয়ে পুরনো রীতি কাব্যরীতি, সেই তিনটি কিন্তু আমরা আলোচনা করব এবং এই তিনটি হচ্ছে আমাদের লেখ্যরীতির তিনটি অংশ। ওকে, তাহলে আমরা একে একে এই তিনটি সম্পর্কে কি আলোচনা করছি। প্রথমত দেখো, আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাব্যরীতি। কাব্যরীতি আমি আগে বলছি বাংলা ভাষার সবচেয়ে পুরনো কি লেখ্যরীতি হচ্ছে কাব্যরীতি। ঠিক আছে, আজ থেকে প্রায় 1000 বছর আগে, তারও আগে আমাদের ভাষায় এই কাব্যরীতির জন্ম হয়েছিল। লেখ্যরীতিতে প্রথম গ্রন্থ ছিল এই কাব্যরীতি। এবং কাব্যরীতির বৈশিষ্ট্য যেগুলো লেখা আছে, কাব্যরীতি হচ্ছে ছন্দ ও মিল থাকে। ঠিক আছে, এবং সাধারণ বাক্যের গঠন থেকে এর বাক্যের গঠনগুলো আলাদা হয়। এখানে এই কাব্যরীতিতে আমাদের সাহিত্যের বহু পুরাতন কাব্য, পুরাতন কি গ্রন্থ, অমর কাব্য রচিত হয়েছে। তো এই কাব্যরীতি আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে পদ্য কাব্যরীতি আর একটা হচ্ছে কি গদ্য কাব্যরীতি। পদ্য কাব্যরীতি হচ্ছে যেটা আমি বলবো ছন্দ মিল থাকে, অর্থাৎ আমাদের যে ছড়ার কবিতাগুলো, যে কবিতাগুলো আগের গানের সাথে পরের গানের মিল রয়েছে, যেমন ধরো কপোতাক্ষ
ছন্দমিল রয়েছে, ঠিক আছে। এই অন্যান্য যে কবিতাগুলো যেগুলোর মধ্যে আগে সাথে পার্লামেন্ট সূত্র কি মিল রয়েছে সেগুলো বলা হয় পদ্মছন্দ কবিতা। আর যে কবিতাগুলো কোনো ছন্দ মিল নেই, মানে একটা গল্পের মতো করে গদ্যের মতো করে উপস্থাপন করা হয়েছে তাকে বলা হয় এই গদ্য কবিতা। যেমন তোমাদের বইয়ে পাঁচ পেপার বই থেকে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কিংবা স্বাধীনতা শব্দটি আমাদের কিভাবে হলো, এই কবিতাগুলো কিন্তু গদ্য কবিতা। ক্লিয়ার? এরপরে তোমাদের যে রীতিটা রয়েছে, দ্বিতীয় যে রীতিটা, যার নাম হচ্ছে কি সাধুরীতি। কি নাম? সাধুরীতি। আমরা অবশ্যই একটু আগে বলেছিলাম সাধুরীতি আমাদের লেখ্য ভাষার ব্যবহারিক প্রয়োজনে তৈরি হয়েছে, কারণ সব কথাই আসলে কি কবিতা বা কাব্যরীতিতে লেখা সম্ভব ছিল না, সম্ভব হতো না। এরপরে আমাদের কি হলো, গদ্যরীতি সৃষ্টি হলো, এবং গদ্যরীতিতে প্রথমে আমাদের যে রীতিতে জন্ম হয়েছিল যার নাম ছিল সাধুরীতি, যার সময়টা আমরা কত শতক বলছিলাম বলতে কি 19 শতক। কোন শতক বলছি? 19 শতকে আমাদের সাহিত্যে আমাদের লেখায় সাধুরীতির জন্ম হয়, এবং দাপ্তরিক কাজ, বিদ্যা চর্চা, সাহিত্য রচনা, যোগাযোগের মাধ্যম হিসেবে বা ভাষা হিসেবে তখন সাধুরীতি বেশ জনপ্রিয়তা পায়। এবং বলা হয়েছে যে প্রায় 2 শতাব্দী ধরে, প্রায় 2 শতাব্দী ধরে আমাদের লেখার ভাষা হিসেবে সাধুরীতি অত্যন্ত জনপ্রিয় ছিল, 200 বছর। তো এখানে এই সাধুরীতির কতগুলো আবার বৈশিষ্ট্য আছে। আমরা সাধুরীতির বৈশিষ্ট্যের মধ্যে যেমন বলা হয়েছে ক্রিয়াপদের বৈশিষ্ট্য দেওয়া আছে, ক্রিয়াপদের ক্রিয়াপদ, আর একটা কি আছে সর্বনাম। এছাড়া তোমরা আগে অনেক ক্লাসে তোমরা পড়েছো যে সাধুরীতিতে সংস্কৃত শব্দ প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। সংস্কৃত শব্দ মানে হচ্ছে যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিতভাবে বাংলা আসছে, যেমন হলো চন্দ্র, যেমন হলো কি বৎসর, এই টাইপের শব্দগুলো। আর সর্বনাম পদে দেখা গেছে বহু সর্বনামে হ যুক্ত বর্ণ থাকে বা হ বর্ণযুক্ত সর্বনাম হয়, যেমন হলো তাহারা, যেমন ধরো হচ্ছে কি উহা, যেমন ধরো হচ্ছে কাহা। এখানে প্রত্যেকটা হ আছে, কি হচ্ছে হ। এগুলো হচ্ছে সাধু ভাষায় এই সর্বনাম পদগুলো ব্যবহার করা হয়। আর ক্রিয়াপদের দীর্ঘরূপ বা পূর্ণরূপ ব্যবহার করা হয়, যেমন করি আছে, যেমন কি করিতেছে, অথবা করিয়াছে, করিতে, করিবে, করিব, করিলাম। এগুলো হচ্ছে সাধু ভাষার কি বৈশিষ্ট্য। অবশ্যই সূত্র তোমাদের বইতে আছে। এরপরে আমাদের সাধুরীতির পাশাপাশি আমাদের কি লেখ্যরীতিতে চলিত রূপ বা পরিমিত রূপ, এই দুটি রূপের নাম তোমরা শুনেছো। এখানে আমি তোমাদের প্রমিত রীতির একটু সংক্ষিপ্ত ইতিহাস বলবো। দেখো বলা হয়েছে প্রমিত রীতিতে কি লেখা আছে, আর 19 শতকের শুরুতে আমাদের সাধুরীতির পাশাপাশি এই যে 19 শতকে সাধুরীতির জন্ম হলো, তখন থেকে মানুষের প্রয়োজন অনুভূত, মানুষ কথা বলতো কিন্তু কি মুখের ভাষা, চলিত ভাষা, কিন্তু লিখতো সাধু ভাষা। তো মুখের ভাষাটাকে কিভাবে লেখার ভাষার রূপ দেওয়া যায়, কিন্তু আমাদের দেশে মুখের ভাষাটা খুব একটা স্ট্যান্ডার্ড, খুব একটা আদর্শ মানের ছিল। তখন তারা কি করেছে, কলকাতার যারা শিক্ষিত জনগণ তাদের যে আদর্শ কথ্য ভাষা সেটাকে অনুসরণে আমাদের বাংলা ভাষায় একটা কি করার চেষ্টা করা হলো, একটা লিখিত ভাষা, লিখিত রূপের আলাদা করে রূপ দেওয়ার চেষ্টা করা হলো, যেটি প্রথম নাম ছিল কি রীতি, চলিত রীতি। কি নাম ছিল? চলিত রীতি। এটাকে বলা হয়েছে 20 শতকের সূচনায় চলিত রীতির নাম দেওয়া হয়। এবং এই চলিত রীতিতে এই যে ক্রিয়াপদগুলো, এই যে সর্বনামগুলো, এর সংক্ষিপ্ত বা ক্ষুদ্রতম রূপ ব্যবহার করা শুরু হলো। কিরকম? যেমন সাধু ভাষা যদি তাকে করিতেছে, চলিত ভাষায় কি হয় বলো, করছে। ঠিক আছে, সাধু ভাষা যদি তাকে কি কাহার, তাহলে তোমার চলিত ভাষায় হচ্ছে কি বলো, কি চলিত ভাষায় হচ্ছে কি কা। সাধু ভাষা যদি থাকে কি চন্দ্র, আমাদের হচ্ছে প্রমিত ভাষা সেখানে হচ্ছে কি চা। ঠিক আছে, অনুসর্গে বলা হয়েছে সাধু ভাষা হচ্ছে সহিত, প্রমিত ভাষা হচ্ছে কি সঙ্গে অথবা সাথে। এগুলো হচ্ছে আমাদের চলিত ভাষার তখনকার বৈশিষ্ট্য ছিল। তাহলে এর পরবর্তীতে চলিত ভাষা জনপ্রিয় হলো এবং চলিত ভাষার প্রথম দিকে শুধু সাহিত্য রচনা করা হতো, অন্যান্য কাজ সম্পন্ন হতো কি সাধু ভাষা। কিন্তু আমাদের সব ক্ষেত্রেই মুখের ভাষাকে লেখার ভাষার রূপ দেওয়ার একটা চেষ্টা সবসময় ছিল। সেই চেষ্টার ধারাবাহিকতায় 20 শতকের মাঝামাঝি আমাদের কি হলো, 20 শতকের মাঝামাঝি সাধুরীতির পুরো জায়গাটা আমাদের চলিত রীতি দখল করে নিয়েছিল। কোন রীতি? চলিত রীতি। ঠিক আছে, যেটি আমাদের 20 শতকের আদর্শ গদ্য রীতি ছিল। এবং 20 শতকের সূচনায় অর্থাৎ 1914 সালে আমাদের চলিত রীতির জন্ম, এবং 1950 সালের দিকে এসে এটি পুরোপুরি কি করলো, লেখার ভাষা হিসেবে, কথা বলার ভাষা হিসেবে সর্বজনকে স্বীকৃত হলো। এবং এর ধারাবাহিকতায় আমাদের এই 21 শতকের সূচনায় এসে চলিত রীতির নতুন নামকরণ হয়, পরিবর্তিত নাম হয় এই প্রমিত রীতি। কি নাম হয়? প্রমিত রীতি। এবং বর্তমানে এই প্রমিত রীতি আমাদের লেখ্য এবং গদ্য উভয় ভাষার মূল ভিত্তি, এবং আমরা সবকিছু বর্তমানে এই প্রমিত ভাষায় কি ব্যবহার করছি, দেখছি। এবং এখানে দেখো প্রমিত ভাষার কতগুলো বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। প্রমিত ভাষার ক্রিয়াপদ এবং সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়, অনুসর্গেরও কি সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়, যেটা আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি। এখানে আরেকটা আছে যে প্রমিত রীতি
প্রমিতির সবচেয়ে বড় যে বিষয়টা সেটি হচ্ছে ইচ্ছে অনুযায়ী তুমি তৎসম শব্দটাও ব্যবহার করতে পারবা, তদ্ভব খাঁটি বাংলা শব্দটাও ব্যবহার করতে পারবা। যেমন প্রমিতনীতিতে তুমি তৎসম শব্দ বৎসর, তৎসম শব্দ বৎসর এটিও লিখতে পারবা বা ব্যবহার করতে পারবা। আবার প্রমিতনীতিতে তৎসম শব্দের যে তদ্ভব শব্দ আছে বছর, এই বছর শব্দটা তুমি দুটোই তুমি কোথায় ব্যবহার করতে পারবা? প্রমিতনীতিতে ব্যবহার করতে পারবা, ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারবা। এবং যে বিষয়টা তুমি লিখছো সেটার উপর নির্ভর করবে তুমি এখানে কি কি শব্দ ব্যবহার করবে। এরপরে আরেকটা বিষয় রয়েছে, আমাদের প্রমিতনীতিতে কথ্যনীতি কোনো শব্দ কি বলছে বর্জনীয়। যেমন আমরা আগে কথ্যনীতিতে আমাদের চলিত ভাষায় ধুলো, তুলো, মূলো, জুতো এগুলো ব্যবহার করতাম। বর্তমানে বলা হয়েছে এগুলোর পরিবর্তে আমরা ধুলা, তুলা, মুলা, জুতা এই শব্দগুলো ব্যবহার করব। তো এই হচ্ছে আমাদের আজকের হচ্ছে প্রমিতনীতি। আমরা ভাষার রীতি এবং বিভাজন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। তোমাদের বইয়ের এটি দ্বিতীয় পড়েছে, ঠিক আছে? তোমরা পরিচিত বের করবে এবং পড়ে আমার ক্লাস থেকে ইনশাআল্লাহ কি ভালো হতে পারবে। তো আমি আজকে আবার বলছি ভাষার দুটি রূপ, এটি হচ্ছে কি কথ্য, এটি হচ্ছে লেখ্য। লেখ্য ভাষা রীতি এবং কথ্য ভাষা রীতি আলাদা প্রকার ছিল। কথ্য ভাষা রীতি দুটি প্রকার ছিল, লেখ্য ভাষা রীতি তিনটি প্রকার ছিল এবং আমরা সবগুলোই মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই ক্লাসটি দেখবে এবং উপকৃত হবে। তো আল্লাহ হাফেজ, আজকে আর নয়।